আমি যখন সেদিন বিষ্ণুদেবের মন্দিরে গিয়েছিলাম সব দিক থেকে আমার কানে একটাই শব্দ আসছিল, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। ওটা তোমারই স্বর ছিল না মা? আমি জানি তুমি আমাকে দেখতে পাচ্ছ। আমাকে আশীর্বাদ করো মা, যে শক্তি আমি তোমার থেকে লাভ করেছি তা দিয়ে যেন আমি সকলের উপকার করতে পারি। ভুল করেও যেন সেই শক্তি দিয়ে কারোর ক্ষতি না করে ফেলি আমি। আর তার থেকেও বড় আশীর্বাদ এইটা দাও মা, আমি যেন তোমার হত্যাকারীদের শাস্তি দিতে পারি। ওই রানী আর তার ছেলে ধীর, এদের দুজনকেই যেন এই রাজ্য থেকে বের করে দিতে পারি। কারণ এই রাজ্য ওদের নয়, তোমার, যেটা ওরা দখল করে রেখে দিয়েছে। আশীর্বাদ করো মা, তোমার বিজয়গড়কে ইরাবতীর হাত থেকে যেন রক্ষা করতে পারি, প্রত্যেক ঘরে আগের মতন সুখ আর শান্তিতে যেন ভরিয়ে দিতে পারি। মা, এদেরকে শাস্তি দেওয়ার জন্য আমি প্রস্তুত। এই খাপটা দেখো, এটা আমি তোমার জন্য এনেছি। মা, একটা ছলনা ইরাবতী তোমার সঙ্গে করেছিল, আজকে একটা ছলনা আমি করব। ওই ছলনাময়ীকে আমি ছলনা করেই হারাবো। সব রাজ্যে রাজত্ব করে রাজারাই, কিন্তু গত 21 বছর ধরে বিজয়গড়ে এক রানী রাজত্ব করে আসছে। আর এই রানীর রাজত্বকালে প্রজারা খুবই সুখে আছে। জানো কেন? কারণ আমি বিজয়গড়ের ভেতরে নেই, বিজয়গড় আমার ভেতরে রয়েছে। আমার জয় এই বিজয়গড়ের জয়। যদি তোমরা এই সুখ শান্তি বজায় রাখতে চাও তাহলে বলো, বলো এই মহল থেকে মায়াবী অস্ত্রের খাপ কে নিয়ে গেছে? এক্ষুনি বলো, কে চুরি করেছে? যদি আয়না চুরি না করে থাকে তার মানে এটা পরিষ্কার যে সেই চোর এখানেই আছে, এই মহলের ভেতরেই, তোমাদের সবার মধ্যে লুকিয়ে আছে। বলো, যদি বলে দাও তাহলে হয়তো আমি ক্ষমা করতে পারি, কিন্তু যদি না বলো তাহলে একজনের শাস্তি সবাই পাবে, না হলে কিন্তু আমি সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। আমার ধৈর্যের পরীক্ষা নিও না, কিন্তু এখনো যদি তোমরা চুপ করে থাকো তাহলে আজ বিজয়গড়ে সেটাই হবে যা আজ পর্যন্ত কোনোদিন হয়নি। দয়া করুন রানীমা, দয়া করুন, আপনি আমাদের। কখনো না। মা, এটা কি করছো তুমি? অন্য কারো ভুলের শাস্তি নির্দোষ বাচ্চাটাকে কেন দিচ্ছ? আমি তোমাকে বললাম তো, আমার উপরে তুমি ভরসা রাখো, ওই মায়াবী অস্ত্রের খাপ আমি খুঁজে আনবো। না ধীর, এইবার আমাকে আটকিও না, সরে যাও আমার সামনে থেকে। আজ এদের সবাইকে শাস্তি দিতেই হবে। সরে যাও ধীর। রানীমা, চন্দ্রকান্তা, এই নিন আপনার খাপ। চন্দ্রকান্তা, রাজকুমারী, ইনি তো মারা গেছিলেন।
কিন্তু দেখছি উনি তো বেঁচে আছেন। এ তো চমৎকার হয়ে গেছে। চন্দ্রকান্তা, চন্দ্রকান্তা ওঠো, চন্দ্রকান্তা ওঠো, চন্দ্রকান্তা। মা, এই যে এই সেই খাপ। আমার শক্তি, মায়াবী অস্ত্রের খাপ ফিরে পেয়েছি। আচ্ছা, তো এটাই হলো আপনার হারিয়ে যাওয়া রত্ন। বেশ অদ্ভুত না এটা? কিন্তু এটা আপনি পড়েন কোথায়, হাতে না গলায়? আসলে না না, আমি বলতে চাইছি যে দেখুন, আপনার এই অমূল্য রত্নটা চন্দ্রকান্তা খুঁজে নিয়ে এসেছে। চন্দ্রকান্তা খুঁজে নিয়ে এসেছে। রাজকুমারী চন্দ্রকান্তা, জয়! রাজকুমারী চন্দ্রকান্তার 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 জয়! রাজকুমারী চন্দ্রকান্তার, রাজকুমারী চন্দ্রকান্তার, রাজকুমারী চন্দ্রকান্তার। হ্যাঁ, ওর জয় জয়কার করা উচিত, কারণ ও জানে না যে ও আমায় কি এনে দিয়েছে। রানীমা, আপনি প্রশংসা করলেও চন্দ্রকান্তা সেরে উঠবে না। আপনি বৈদ্যকে ডেকে পাঠান। রাজবৈদ্যকে আমার ঘরে পাঠিয়ে দাও, তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, চলো। রাজকুমারী চন্দ্রকান্তার রাজকুমারী চন্দ্রকান্তার রাজকুমারী চন্দ্রকান্তার রাজকুমারী চন্দ্রকান্তার রাজকুমারী চন্দ্রকান্তার। ভদ্রামা, এই অসম্ভব সম্ভব হলো কি করে? এই মেয়েটা বেঁচে আছে কি করে? আর এই খাপ, এই খাপটা ও কি করে পেল? সেই প্রশ্নের উত্তর তো আমিও খুঁজে চলেছি ইরাবতী। তবে তার থেকেও বড় প্রশ্ন চিহ্ন তোর এই মায়াবী খাপের ওপর লেগে গেল। বিজয়গড়ের প্রত্যেকে জেনে গেল তোর এই মায়াবী খাপের কথা। একটা কাজ কর ইরাবতী, এই খাপটা তুই কোথাও লুকিয়ে ফেল, এমন কোনো জায়গায় কেউ যেন সেটা দেখতে না পায়। আচ্ছা, তোমরা দুজন যতই পরিকল্পনা করো না কেন, আমরা সব সময় তোমাদের থেকে এগিয়ে থাকব। রাজকুমার ধীর কাউকে ভেতরে যেতে বারণ করেছেন। মেঘ, আচ্ছা, ও আঘাত পেল কি করে? মনে হয় কোনো জন্তু ওর উপরে আক্রমণ করেছিল। ক্ষত অত্যন্ত গভীর। ওনার বেঁচে যাওয়া কোনো চমৎকারের থেকে কম নয়। ভদ্রামা, চন্দ্রকান্তাকে আঘাত আমি করেছিলাম। আমি, রানী ইরাবতী। ওর তো এতক্ষণে মরে যাওয়ার কথা ছিল ভদ্রামা, কিন্তু ও বেঁচে রয়েছে। ভদ্রামা, বৈদ্য বলছেন যে ওর গায়ে যে আঘাত লেগেছে সেটা দেখে মনে হচ্ছে কোনো প্রাণীর।
ওর শরীরে যদি কোনো আঘাতের চিহ্ন থাকে, সেটা খাদে পড়ে যাওয়ার জন্য হওয়ার কথা, কোনো প্রাণীর আক্রমণের জন্য নয়। এটা অসম্ভব। না ইরা, এটা অসম্ভব নয়, এটা মায়া শক্তি। এই মেয়েটা মায়া শক্তি জানে, আর তা প্রয়োগ করেই ও নিজের প্রাণ বাঁচিয়েছে। যদি এই মেয়েটা মায়া শক্তি জানে, তাহলে নিশ্চয়ই এটাও জানবে যে কেন জানে। আর যদি এটা সত্যি হয়, তাহলে এতক্ষণে তো এই মেয়েটা যুদ্ধ ঘোষণা করে দিত। ভদ্রমা, কিছু তো আছে, সেটা হয়তো আমরা বুঝতে পারছি না। আমাদের এটা জানতে হবে যে এই মেয়েটা নিজের অতীত সম্বন্ধে কি কি জানে আর কি কি জানে না। কারণ যদি এই মেয়েটা নিজের অতীত জানে, তাহলে ও আমাকে মায়াবী অস্ত্র কখনো দেবে না। কিন্তু যদি না জানে, তাহলে আমাদের জানতে হবে ভদ্রমা, আমাদের জানতেই হবে। আমি ওষুধ দিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই ওনার জ্ঞান ফিরে আসবে। মা, আসলে আমার মনে হয় ওর চিকিৎসা করা উচিত। জানি না আমার কেন মনে হচ্ছে চন্দ্রকান্ত তোমার শত্রু নয়। আর ও যদি তোমার শত্রুই হতো, তাহলে ও খাপ নিয়ে ফিরে আসতো না। ধীর, খুব সহজে কিছু পাওয়া যায় না, আর এক হাতে কিন্তু তালিও বাজে না। ঠিক সেরকমই একটা ভালো কাজ করলেই ফল পাওয়া যায় না, আর সুনামও নয়। মা, ওই খাপ তোমারই, তোমার জীবন। যদিও তোমার শত্রু হতো, তাহলে ওই খাপটা নিয়ে ফিরে আসতো না, পালিয়ে যেত। এটাই তো আমার প্রশ্ন, যার উত্তর কিন্তু আমি এখনো পাইনি। যেই মেয়েটা ওই ভাব কোথা থেকে পেল, আর কিভাবেই বা পেল। আগে ওর জ্ঞান ফিরুক, তারপর কথা বলবো। আমি চন্দ্রকান্তার সব থেকে ভালো বন্ধু, আমি দেখা করতে পারবো না? কি অদ্ভুত মানুষ এরা, এক বন্ধুকে আর এক বন্ধুর সাথে দেখা করতে দিচ্ছে না। উমাং, তুমি হয়তো ভুলে গেছো আমার নাম গয়না, তাই আমার সাথে চালাকি করো না। হ্যাঁ, তুমি তো চন্দ্রকান্তের সব থেকে প্রিয় বন্ধু, তাই না? তার মানে তো তুমি ওর সম্বন্ধে সবকিছু জানো। হ্যাঁ, দেখো না, তবু ওর সাথে দেখা করতে দিচ্ছে না। কেন দেখা করতে দিচ্ছে না? আসলে কি বলো তো, ও এখন বিশ্রাম নিচ্ছে, তো ততক্ষণ আমরা একটা কাজ করি। চলো আমরা বসে চন্দ্রকান্তার ব্যাপারে কথা বলি। ও কি পছন্দ করে, কি পছন্দ করে না। কেন? তুমি এসব জানতে চাইছো কেন? আমি জানি তোমার এই কথাটা শুনে খারাপ লাগবে, এতে না আমার দোষ ছিল না চন্দ্রকান্তার। যেটা ঘটেছে আমি বুঝতে পারছি খুব খারাপ হয়েছে। আসলে এসব যখন ঘটেছিল তখন ধীর চন্দ্রকান্তাকে চিনতই না, কিন্তু এখন আমার মনে হচ্ছে ধীর আর চন্দ্রকান্তা আবার এক হয়ে গেছে। কিন্তু জানি না এই মহলে কতদিন আমার কেন জানি না মনে হয় আমি যাকে কষ্ট দিয়েছি তার সম্বন্ধে আমার কিছু জানা উচিত। যা কিছু হয়েছে সব ভুলবশত হয়েছে, একেই বলে নিয়তির খেলা। ঠিক আছে, আমি তোমায় বলছি চন্দ্রকান্তা কি পছন্দ করে আর কি করে না, ঠিক আছে? কতক্ষণ ধরে অপেক্ষা করছি, তুমি কখন আমার দিকে তাকাবে? রানীমা, আপনি খাপটা পেয়েছেন তো? তুমি এটা বলো যে তোমার সাথে কি ঘটেছিল। জানি না ভদ্রমা, ল নিয়ে আসার পর আপনি বললেন বিষ্ণুদেবের কাছে প্রার্থনা করতে। আমি ওনার কাছে প্রার্থনাই করছিলাম যে আমাদের বিয়েটা মঙ্গলময় হোক, সফল হোক, ও ভালো থাকুক। কিন্তু হঠাৎ করে চোখের সামনে সব ঝাপসা হয়ে গেল। জানি না, কিছু বুঝতে পারছিলাম না। তারপর হঠাৎ আমি উঁচু পাহাড় থেকে নিচে পড়ে যাই। আর
আর তারপর আমার কিচ্ছু মনে নেই। আপনারা তো ওখানেই ছিলেন, সবকিছু দেখেছেন নিশ্চয়ই। কি হয়েছিল ওখানে? হ্যাঁ, আমি ওখানেই ছিলাম। তুমি যে ল এনেছিলে তার তেজ ছিল বেশি। হঠাৎ একটা বিস্ফোরণ হয় আর আমরা অজ্ঞান হয়ে যাই। কিন্তু জ্ঞান ফেরার পর দেখলাম তুমি ওখানে নেই। তুমি কোথায় গেছিলে? হয়তো সমুদ্রে পড়ে গিয়েছিলাম, কারণ তখন কিছু দেখতেই পাচ্ছিলাম না। সমুদ্রে? সমুদ্রে তো আমরা তোমাকে খুঁজেছিলাম, ওখানে তো তুমি ছিলে না। সেই সমুদ্র এতটাই গভীর যে সেখানে কেউ ডুবে গেলে ওখান থেকে বেঁচে ফেরা সম্ভব নয়। তাহলে তুমি কি করে বেঁচে আছো? কারণ সমুদ্রের সাথে আমার অনেক পুরনো সম্পর্ক। আমি তো একজন জেলের মেয়ে। বড় মাছ ধরার জন্য আমরা অনেক সময় আমাদের নৌকো মাছ সমুদ্রে নিয়ে চলে যেতাম। ছোটবেলা থেকে আমি খুব ভালো সাঁতার জানি। সত্যি খুব ভালো সাঁতারু তুমি। এত গভীর সমুদ্র সাঁতরে বেঁচে ফিরে এসেছো তুমি। কিন্তু একটা কথা বলো, তোমার শরীরে এই আঘাতের চিহ্ন কিসের? কে করলো তোমায় আঘাত? চোখের সামনে সবকিছু কেমন ঝাপসা ছিল, তাই মনে নেই। আমি মনে করে বলছি। বৈদ্য বলে গেলেন যে কোনো প্রাণী আঘাত করেছে। যদি এই মেয়েটা অন্য কথা বলে, তার মানে ধরে নিতে হবে যে ও এতক্ষণ যা বলল সবকিছু মিথ্যে, সব মিথ্যে। চন্দ্রকান্তা এই ফুল খুব পছন্দ করে। সূর্য করে ওর কোনো বান্ধবীর যখন বিয়ে হতো তখন এই ফুলেরই বরমালা বানাতো। আর জানো, চন্দ্রকান্তার ইচ্ছে ছিল ওর যখন বিয়ে হবে তখন, কিন্তু ওর বিয়েটা যে পরিস্থিতিতে হলো সেটা। আসলে পরিস্থিতি সবকিছু বদলে দেয়। আমাকে দেখো, পরিস্থিতি আমাকে কোথায় এনে দাঁড় করিয়েছে। না আমার জীবনে সেই ভয়ঙ্কর রাত আসতো, না আমাকে এই মহলে আসতে হতো। কে ওখানে? কেউ আছো? ধরো ওকে। কে ওখানে? দাঁড়াও বলছি। কেউ ওকে ধরো। ধীর, কি হয়েছে? মেঘ, ওদিকে যা তো, ওকে ধর। কে তুমি? আমাদের মহলে কি করছো? কি জন্য তুমি এখানে ঢুকেছো বলো। মেঘ, যা মাকে রাজ দরবারে আসতে বল। চলো। মা এই সেই মহিলা। কে তুমি? মুখ ঢেকে রেখেছো কেন? সরাও ওটা। কথার উত্তর দাও, কে তুমি? বলো। মা জিজ্ঞেস করছে কে তুমি। আমি আপনাদের কোনো শত্রু নই, আমায় আপনারা যেতে দিন। তাহলে মুখ ঢেকে রেখেছিলে কেন? আমি বলছি। দাঁড়ান রাজকুমারী, আপনার এভাবে হাঁটাচলা করা ঠিক নয়। আপনার এখন বিশ্রামের প্রয়োজন। কিন্তু ওনাকেও সাহায্য করাটা দরকার। রানীমা, উনি আমাকে সাহায্য করেছিলেন, আমার প্রাণও বাঁচিয়েছিলেন। আজ এই মহলে আপনাদের সামনে যে দাঁড়িয়ে আছি তা এনার জন্য। সেই সময় আপনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন, কিন্তু সেই সময় আমি উত্তর দিতে পারিনি, কারণ সেই সময় আমি সব ঝাপসা দেখছিলাম। কিন্তু এখন সবকিছু আয়নার মতন পরিষ্কার। এখন সবকিছু মনে পড়েছে আমার। সমুদ্র থেকে আমি মহলের দিকে আসছিলাম, রাস্তাতে একটা বাঘ আমাকে আক্রমণ করে। আমার মধ্যে অতটা শক্তি ছিল না যে আমি ওর সাথে লড়বো। আমি হয়তো মরেই যেতাম যদি সেই সময় এসে উনি না আমাকে বাঁচাতেন। আমার মনে হচ্ছে যেন বিষ্ণুদেব ওনার রূপ ধরে এসে আমাকে বাঁচিয়েছেন।
রানীমা, ওই বাঘ তো আমাদের দুজনকে খেয়েই ফেলতো, কিন্তু ভাগ্যের কথা কে বলতে পারে? যা হওয়ার থাকে তা তো হবেই, আর যেটা না হওয়ার থাকে সেটা কখনো হয় না। ওই সময়ে আমি ছাগল চড়াচ্ছিলাম, বাঘের নজর কাড়ার জন্য ছাগলগুলোকে একদিকে রেখে দিলাম, তারপর বাঘও ওই দিকে চলে গেল, আর ওই সুযোগে আমরা পালিয়ে এলাম। গল্পটা তো বেশ ভালো। আমি বলতে চাইছি, কারুর প্রাণ বাঁচালে গল্প তো এমনিই তৈরি হয়ে যায়। এখনো কিন্তু তুমি তোমার পরিচয় দিলে না।